সরকারি জমির মালিক সেজে সরকারেরই টাকা লোপাট করছে, কিংবা জমির হদিস নেই কিন্তু ইস্যু হয়ে যাচ্ছে ক্ষতিপূরণের কোটি টাকার চেক। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের নামে যখন এসবই ঘটছে খোদ প্রশাসনের নামের টাকায়, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, এ কি শুধুই দালাল দৌরাত্ম্য নাকি অনিয়ম দুর্নীতির সূক্ষ্ম যোগসাজশ? গাজীপুরের মাওনার এমন কিছু ঘটনার স্বরূপ উন্মোচনে আজ আপনাদের সঙ্গে আছি আমি কাউসার সোহেলি। ফুলবাড়িয়া 2017 সালে এই গ্রামের 20 একর জমি অধিগ্রহণ করে সরকার। বরাদ্দ হয় ক্ষতিপূরণের প্রায় অর্ধশত কোটি টাকা। তারপরই পাল্টে যায় সবকিছু। এখন জমি আপনার দখলে নাই কেন? টাকা পেয়েছেন তো? না। কেন টাকা পান নাই কেন? এখন সংসার কিভাবে চলে? কিছু ক্ষেত বাড়ি বর্গা দেই, দেখাই বর্গা দিয়া এখন মানুষের জমিতে কাজ করেন। মৌজা ভুলের অজুহাতে বেহাত হয়েছে ওহাব আলীর শেষ বয়সের অবলম্বন 15 গন্ডা জমি ও বরাদ্দের 80 লাখ টাকা। 78 বছরের এই বৃদ্ধ এলে কেস লড়ছেন আজ 3 বছর। গাজীপুরের মাওনার এই গ্রামটিতে এমন প্রতারণার শিকার মানুষের সংখ্যা অনেক। এখানকার মূল জমির মালিক যারা, তারা কেউই শতকরা মনে করেন যে 60% জমির মূল টাকা পায় নাই, সব দালালের চক্রে নিয়ে গেছে। সিলেন অফিস থেকে বা ডিসি অফিস থেকে ওইখান থেকে বিল তুলে নিয়ে যায়। এখানে আসা লাগে না তো, কাগজপাতি তো ওইখানে কথা বলে। ওহাব আলীর জমির উল্টো দিকেই মতিউর রহমানের পৈতৃক 66% জমিও অধিগ্রহণ করা হয় 2017 সালে। মতিউরের উপস্থিতিতেই জমি বুঝে নেয় প্রশাসন, কিন্তু ক্ষতিপূরণের জন্য বরাদ্দের 1,70 লাখ টাকা তুলে নিয়েছেন যারা, তাদের মধ্যে নেই মতিউরের নাম। একরে নোটিশ পাওয়ার পরে আমরা যোগাযোগ করে যাই, দেখি যে খারিজটা আমাদের বাতিল করছে। পরের দিনই আমি কোর্টে যাই সিআর মামলা করি। এই ফাঁকে এই প্রতিপক্ষ এই আমার স্বাক্ষর জালিয়াতি করে 1,78 লক্ষ টাকা এলে অফিস থেকে বিল উত্তোলন করছে। মতিউরের দাবি, ভুয়া আপোষনামায় পৈতৃক জমি অন্যের নামে বিক্রি দেখিয়ে বরাদ্দের টাকা লোপাট করেছে একটি সংঘবদ্ধ চক্র। এই যে দলিলে বিলটা উঠাইছে, এই দলিলের যে দাগে তারা বিলটা উঠাইছে, এই দলিলে এই দাগই নাই। মরার আগেও বলে যাবো যে আমি স্বাক্ষর এটা আমি দিই। এইটা আজ পর্যন্ত আমার বড় দুঃখ, আজ পর্যন্ত আমার স্বাক্ষরটা পরীক্ষা করে দেখলো না। অধিগ্রহণের 2.25 কোটি টাকার আসল মালিককে সিদ্ধান্ত নেবেন আদালত, কিন্তু আমরা এখন খুঁজে দেখব এই ঘটনার শুরু এই আপোষনামার যে স্বাক্ষরের সূত্র ধরে, সেই স্বাক্ষরটি আসলেই মতিউরের কিনা। মতিউরের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তদন্ত করে প্রথমে শ্রীপুর থানা পুলিশ, তারপর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এই মামলা তদন্ত করে রিপোর্ট করে দিয়েছি। কোন তদন্তকারী কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনই বিশেষজ্ঞের মাধ্যমে মতিউরের স্বাক্ষর যাচাইয়ের তথ্য সংযুক্ত হয়নি। যাচ্ছি সিআইডিতে, দেখতে চাই মতিউরের স্বাক্ষর যাচাইয়ের কোনো আবেদন গত 3 বছরে এখানে এসেছিল কিনা। সঙ্গে নেই মতিউরের নামে স্বাক্ষর করা সেই আপোষনামা এবং তার জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স। যদি কোনো লেখা বা স্বাক্ষর নিয়ে কোনো রকম ডিসপিউট হয়, তাহলে যারা খুব আমি বলবো যে যারা খুব প্রুডেন্ট যদি ইনভেস্টিগেটর হয়, সে অবশ্যই আমাদের কাছে পাঠাবে। না পাঠালে এটা হলো তার ফল্ট ইনভেস্টিগেশন। এক্সপার্টের ওপিনিয়ন ছাড়া এটা করলে সেটা লেজিটিমেট হবে না এবং এটা নিয়ে বিচার কাজ ব্যাহত হবে, কোর্ট ডিলেমায় পড়ে যাবে। অথচ সিআইডিতে এই অতি জরুরি আবেদনটি গত 3 বছরে কোনো তদন্তকারী কর্তৃপক্ষই করেনি। স্বাক্ষর জালিয়াতির অভিযোগের পাশাপাশি 3 বছর আগেই মতিউর একই সময় নামজারি পরিবর্তনের আবেদনে মামলা করেন রাজস্ব আদালতে। যাচাইয়ের জন্য পাঠাইছে পর সেখান থেকে রিপোর্ট আসছে যে তাদের দলিলটা সঠিক না। এখন
ইট ইজ এ জুডিশিয়াল ম্যাটার। ওর তার বিচারিক ক্ষমতা বিচারিকভাবে প্রয়োগ করবে, এটাই আমাদের কাছে প্রত্যাশা। কি ছিল জেলা রেজিস্ট্রারের রিপোর্টে জানতে সেই প্রতিবেদনের ফটোকপি নিয়ে আমরা যাই জেলা রেজিস্ট্রারের অফিসে। 2008 তাহলে পুরোটাই সঠিক। আপনি তো নিজের চোখে দেখেন, আপনি এখান থেকে একটা সার্টিফাই নিয়ে যদি আপনি কাটাছিরা করেন, আপনি বাইরে নিয়ে যান, সেটা তো আমরা কিছু করতে পারবো না। ওই দলিলটা তাই করছে, ওই 17 সালেরটা। রেকর্ড বইয়ে কোনো নকলের মিল না পাই, তাহলে কি ধরে নিব যে ওই নকলটি সঠিক না? তাহলে ওটি ভুয়া বলতে পারি আমরা, বা সঠিক দলিল নয় বলতে পারি। 2017 সালের 12 সেপ্টেম্বর অর্থাৎ 3 বছর আগেই জেলা প্রশাসককে জানানো হয়েছে যে দলিল বলে অধিগ্রহণের টাকা তোলা হয়েছে সেটি সঠিক নয়। অথচ তারপরও আরও 3 বছর সিদ্ধান্তের অপেক্ষায় মতিউর। এই মামলার যাবতীয় দলিলপত্র নিয়ে আমরা দেখা করি এই দেওয়ানি আইন বিশেষজ্ঞের সঙ্গে। সংশ্লিষ্ট আদালত ইচ্ছা করলে সাথে সাথে, যেহেতু ওনার চাহিদা মোতাবেক একটা প্রতিবেদন আসছে, সেই প্রতিবেদনে সুস্পষ্ট করে বলা আছে যে মানে দলিলটা জাল, এবং সেই জাল দলিলের প্রেক্ষিতে একটা পক্ষ সুবিধা নিয়েছে। যিনি আপোষনামা করবেন, যিনি আপোষনামা দাখিল করবেন, শুধু ওনার অংশটুকু নিয়ে উনি আপোষনামা করতে পারেন, অথবা যদি অন্যরা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন তখন উনি পারবেন, এছাড়া পারার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এই আপোষনামাটি দেখিয়ে একটি পুরো বিল যে তুলে নেওয়া হলো, 1,66,00,000 টাকার পুরো বিল যে তুলে নেওয়া হলো, সেটি কি তাহলে অনিয়ম হয়েছে? এটা তো কাগজপত্র দৃষ্টিতে এটা সুস্পষ্টই যে এটা যথেষ্ট একটা অনিয়ম রয়েছে। আবারও ফিরছি গাজীপুরে। বিষয়টি নিয়ে মুখোমুখি হতে চাই স্থানীয় কর্তৃপক্ষের, কিন্তু তার আগে কিছুক্ষণ দাঁড়াবো রাজস্ব আদালত প্রাঙ্গণে। সরেজমিন দেখতে চাই শুধু কি ফুলবাড়িয়া গ্রামের মানুষই এই ভোগান্তির শিকার। আমার জমিন সরকারে নিচ্ছে, সরকার নিয়ে আমাদের কাছ থেকে সব কাগজপাতি বুঝিয়ে নিচ্ছে। নেওয়ার পরে আমাদের টাকা দেওয়ার হয়েছে, তখন এই টাকার জন্য আমরা 2 বছর ধরে যাবৎ ঘুরতেছি। কখনো খালি চাকরি নেয়, খালি টাইম নেয়, খালি টাইম নেয়, টাইম দেয় নেয়। এডিসির অফিসে একটু আদম করছে, তখন ওনারা বলছে যে টাকাটা নিয়ে গেছে, আপনার কোনো লাভ নেই করে। তো যে খোঁজ করতে করতে যে অন্য লোকে নিচে। মাত্র ঘণ্টাখানেক অপেক্ষায় দেখা মিলল এসব ভুক্তভোগীর সঙ্গে। একে একে বেরিয়ে এলো চেক জালিয়াতি, দলিল টেম্পারিং, এমনকি একই চেক একাধিক ভাঙিয়ে নেওয়ার নানান তথ্য। আসলে কি হচ্ছে এখানে জানতে চাই রাজস্ব আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক এডিসি রাজস্বের কাছে। মামলাকে প্রেশার দেওয়ার জন্য, পক্ষপাতিত্ব করার জন্য একটা সিন্ডিকেট কাজ করে। ডাউট বাটপাত একটা প্যানিক সৃষ্টি করার জন্য, একটা অফিসারকে পাজেল করার জন্য তারা হায়ার অথরিটির কাছে তারা এইরকম অভিযোগগুলো করে থাকে। যে চক্রের কথা আপনি বলছেন, মামলা জেতানোর কন্টাক্টই নিচ্ছে না, অফিসার চেঞ্জ করে কন্টাক্ট নেয়। 17,327 নম্বর মামলাটি, এটির ব্যাপারে তাহলে আপনাদের আদেশ হয়ে গেছে? হ্যাঁ, সর্বশেষ আদেশটা যেটা আমি মামলা দিয়েছি, যেহেতু এই দাগটা সম্পূর্ণ অধিগ্রহণ হয়ে গেছে, এই দাগের জমি ক্ষতিপূরণ নিয়ে গেছে, এখানে তো কোনো ব্যক্তি এটার মালিকটা, আমি ব্যক্তির কথা শুনবো কেন? 2 পক্ষ যে দলিল জমা দিয়েছিল, যে বলে তারা জমি দাবি করেছে এবং এক পক্ষ টাকা তুলে নিয়েছে ক্ষতিপূরণে, সেই দুটি দলিল সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হয় আপনার কোর্টকে। এই রিপোর্টের বিষয়ে তাদের আপত্তি ছিল যে আমাদের মূল যেটা ফটোকপি সেটা যায় না, ওই ফটোকপি কেউ ঘষামজা করে দিয়েছে। এই আপত্তির প্রেক্ষিতে আমরা এটা আমলে নিইনি। এটি কি সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে পরস্পর কোনো যোগসাজশে? না, ওরকম কিছু না। এখানে আমি একটা বলি, মামলার বিষয়ে, বিচারদের বিষয়ে সাবজুডিস বেটার, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। যদি মামলার বিষয়ে, আদেশের বিষয়ে কারো কোনো আপত্তি থাকে, হায়ার করে আপিল করতে পারবে। এখানে তো অভিযোগ করার কিছু নাই, এখানে অ্যাসাইনমেন্ট করার কিছু নাই। স্থানীয় এই কর্তৃপক্ষের ভাষায় 3টি বিষয় স্পষ্ট। এখানে দালালদের দখলে অনেক কিছুই। 2, দালালরা বিভিন্ন যোগসাজশে সরকারি কোষাগারের টাকা তুলে নিচ্ছে। এবং 3, দালালরা চাইলে যে কোনো সময় যে কোনো প্রশাসনিক কর্মকর্তার বদলিও করাতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? এবার আমরা এই প্রশ্নের উত্তরই চাইলাম জেলার সর্বোচ্চ কর্মকর্তার কাছে। এখানে যারা ঊর্ধ্বতন আছে তাদের হয়তো পরিচিত কেউ আছে, একজন দালাল তাকে যাই বললো যে এটা আমাকে হয়রানি করছে। এখন উনি তো হয়তো ওয়ান সাইডেড শুনলেন, বদলি যখন হয়ে গেলে মৌখিক অভিযোগের ভিত্তিতে হয়ে যায় বদলিগুলি, ঠিক আছে, তাহলে তাকে সরাই অন্য স্টেশনে দিয়ে দাও। সম্পূর্ণরূপে আমরা বহিরাগত বা তারা
যারা মাস্টার রোল বা অন পেমেন্ট বেসিস এগুলোকে আমরা নিষিদ্ধ করে দিয়েছে সেখানে। দালালদের সাথে তো প্রশাসনিক কাজ হয় না। না না, এদের সাথে তাহলে কি এদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের প্রশাসন মানে আমাদের যারা স্টাফ আছে তাদের যোগসাজশ, তারা যদি প্রশ্রয় না দেয় তাকে, তাহলে তার হওয়ার কথা না। 14-15টা বিভাগীয় মামলা চলতেছে এদের বিরুদ্ধে। গত 3 বছরে অধিগ্রহণের টাকার দাবিতে একাধিক পক্ষ শুধু গাজীপুর রাজস্ব আদালতেই এলে মামলা করেছে 100-রও বেশি। যদি এই 100 মামলায় 1 কোটি টাকা করেও ভুল মালিককে ক্ষতিপূরণ দেয়া হয়, তাহলেও সরকারের কমপক্ষে 100 কোটি টাকা বেহাত হয়েছে। এর দায় কার? এটি কি শুধুই দালাল দৌরাত্ম্যে ঘটেছে, নাকি রয়েছে কর্তৃপক্ষের প্রশাসনিক দুর্বলতা? কিভাবে দেখবেন 32 বছর প্রশাসনে থাকা এই বিশেষজ্ঞ? দালাল থাকুক আর ওই যে অধস্তন কর্মকর্তা কর্মচারীরা তদবির করুক, ফাইনালি কিন্তু চেকে স্বাক্ষর করেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিশেষ কেসের কথা বলেন, এটা তো সরাসরি দুর্নীতির পর্যায়ে পড়ে এবং এটাতে দুর্নীতি দমন আইনে তার বিরুদ্ধে মামলা হবে এবং তার বিরুদ্ধে যে জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চয়ই বা বই মন্ত্রণালয় নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে না। আমি আশা করব যে মাছরাঙ্গা টেলিভিশন যে ক্লিপটা হবে সেই ক্লিপের কপি আপনারা মাননীয় ভূমিমন্ত্রী, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, এমনকি আপনারা প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাতে পারেন। তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হলে নিশ্চয়ই এসব বন্ধ হবে। কিন্তু রাজস্ব আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণের বেহাত হওয়া অর্থ উদ্ধারের আবেদনের কোনো সুযোগ কোনো পক্ষেরই নেই। বিলম্বিত সময়ের কারণে অবশ্যই তাকে একটা দায় নিতে হবে এবং ঢিলে ঢালা যারা কাজ করেন তাদেরকে অবশ্যই সরকারের সিস্টেম আছে, তাদেরকে এইসব পদে রাখা যাবে না, প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। বছরের পর বছর নিষ্পত্তির অপেক্ষায় থেকে ক্লান্ত বৃদ্ধ ওহিদ আলীর মতন অনেকেই একসময় হাল ছেড়ে দেন। এরই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দিন দিন বাড়ছে মানুষের ভোগান্তি, নষ্ট হচ্ছে আদালতের মূল্যবান সময়, অবাধে লোপাট হচ্ছে সরকারি কোষাগারের টাকা। এর শেষ কোথায়?